সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগত জানাই কিশোর বাতায়ন অনলাইন ক্লাস থেকে। আমি মোহাম্মদ গোলাম মোস্তফা। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছে সবাইকে স্বাগত জানাই। যারা সংযুক্ত হয়নি বন্ধুরা, তোমাদের যারা ক্লাস ফ্রেন্ড আছে তাদেরকেও তোমরা সংযুক্ত করে নাও এবং সালাম জানাই। অনেক সময় দেখা যায় যে অনেক শিক্ষকগণও অনলাইনে থাকেন, তাদেরকে সালাম জানাই স্পেশালি। ওকে বন্ধুরা, আমরা আজকে বেশ কিছুদিন থেকে আমরা হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং আমরা গত ক্লাস পর্যন্ত আমরা হিসাব বিজ্ঞানের যে মূল জায়গাটা সেটা হলো জাবেদা, সেই জাবেদা নিয়ে আলোচনা করছিলাম। বন্ধুরা, আমরা আজকে নতুন কিছু নিয়ে আমরা আলোচনায় আসব। আশা করি যে আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগবে। ওকে বন্ধুরা, আমরা চলে যাই মূল ক্লাসে। তোমাদেরকে আবারও স্বাগত জানাই হিসাব বিজ্ঞান ক্লাস থেকে। বন্ধুরা, আমরা অনেক সময় বিভিন্ন জিনিসপত্র কিনতে যাই, যেমন ওষুধ কিনি বা প্যাকেটজাত যে সমস্ত দ্রব্য জিনিসপত্র আমরা কিনি। দেখা যায় যে সেই প্যাকেটের উপর এরকম এমআরপি টাকা 250 বা সামথিং ইনক্লুডিং ভ্যাট, এরকম বিষয়গুলো আমরা দেখতে পাই। বন্ধুরা, তোমরা কি এগুলো নিয়ে কখনো কোনো চিন্তা ভাবনা করেছো কখনো? হ্যাঁ, আমাদের কমার্সের স্টুডেন্ট হিসাবে আমাদের কিছুটা চিন্তা ভাবনা করতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে এমআর তালিকা মূল্য আমরা আগেই একদিন বলেছিলাম ক্লাসে যে এরকম কোনো জিনিসপত্র বা দ্রব্যের প্যাকেটে যে মূল্যটা লেখা থাকে, এটা হিসাব বিজ্ঞানের ভাষা এটাকে বলা হয় তালিকা মূল্য বা লিস্ট প্রাইস। ওকে বন্ধুরা, এই লিস্ট প্রাইসটা আমাদের পরবর্তীতেও লাগবে। তোমরা জেনে নাও যে প্রোডাক্টের গায়ে যে মূল্যটা লেখা থাকে সেটাকে বলা হয় লিস্ট প্রাইস বা তালিকা মূল্য। এখানে এমআরপি এটা সংক্ষেপে লেখা হয়েছে। এটা ফুল ফর্ম হলো ম্যাক্সিমাম রিটেল প্রাইস, যেটাকে আমরা বাংলায় বলি সর্বোচ্চ খুচরা মূল্য। অনেক সময় এমআরপি না লিখে স খ মু লেখা থাকে, এটা হলো সর্বোচ্চ খুচরা মূল্যের সংক্ষিপ্ত। আর এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস মানে সর্বোচ্চ খুচরা মূল্য। কথা অর্থ হলো যে এর থেকে বেশি মূল্যে এই প্রোডাক্টটা বিক্রি করা যাবে না। সর্বোচ্চ কমে বিক্রি করা যেতে পারে, কিন্তু 250 টাকার বেশি মূল্যে বিক্রি করা যাবে না, সেইটাই হলো এমআরপি। এবং পাশে লেখা থাকে ভ্যাট সংক্রান্ত তথ্য বা ভ্যাট নিয়ে তোমরা অনেকেই শুনেছো, কিন্তু এর ফুল বিষয়গুলো কি, ভিতরে যে অন্তর্নিহিত বিষয়গুলো সেগুলো নিয়ে আসলে আমরা আলোচনা করব। ভ্যাটের ফুল ফর্ম হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বাংলায় বলে মূল্য সংযোজন কর বা সংক্ষেপে মূসক বলা হয়। মূল্য সংযোজন করের প্রথম অক্ষরগুলো নিয়ে মূসক হয়েছে। আশা করি বন্ধুরা আমরা আজকে কি আলোচনা করব আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে আমাদের আলোচনার বিষয় হবে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর। বন্ধুরা, আমরা এই ভ্যাটের পরে আমরা আরেকটা টপিক নিয়ে আজকে আলোচনা করতে পারবো, যেহেতু ভ্যাটের বিষয়টা খুব ছোট। আমরা প্রথমেই ভ্যাট নিয়ে আলোচনা করছি। বন্ধুরা, ভ্যাটের ফুল ফর্ম হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালুর ভি, অ্যাডেডের এ এবং ট্যাক্সের টি, এই তিনটা নিয়ে হয় ভ্যাট বা মূল্য সংযোজন কর। আবার মূল্য সংযোজন কর এর বাংলায় সংক্ষেপে বলা হয় মূসক। এই মূল্যের মু ময়দিঘুকার, সংযোজনের স এবং করের ক নিয়ে হয়েছে মূসক। আশা করি বন্ধুরা এই বিষয়গুলো নিয়ে তোমাদের আর সমস্যা হবে না, কারণ তোমাদের কিন্তু এই বিষয়গুলো কিন্তু নখদর্পণ থাকতে হবে, যেহেতু তুমি একজন বিজনেস স্টুডেন্ট, যেহেতু তুমি স্পেশালি অ্যাকাউন্টিং স্টুডেন্ট। বন্ধুরা, আমরা এরপর আজকে যে আলোচনা, আমাদের ভ্যাট নিয়ে যে আলোচনা থাকবে, সেখানে তোমরা যা শিখতে পারবে, মূল্য সংযোজন কী তা বলতে পারবে, মূল্য সংযোজন কর নির্ণয় করতে পারবে এবং মূল্য সংযোজন কর হিসাবভুক্ত করতে হবে, এটা পারবে। আশা করি বন্ধুরা আমাদের সাথেই থাকো। যে সমস্ত বন্ধুরা এখন সংযুক্ত হয়নি তাদেরকে সংযুক্ত করে নাও। আমরা দেখো বন্ধুরা, খুব একটু মনোযোগ দাও, তাহলে তোমরা বুঝতে পারবা বিষয়টা খুব সহজ। মনে করো আমরা এখানে একজন আখ চাষি, তার ক্ষেত থেকে সে আখ বিক্রি করে কাকে? আখ বিক্রি করে কোনো একটা সুগার মিলকে। এখানে আমরা ঠাকুরগাঁ সুগার মিল একটা ইমেজ আমরা নিয়ে আসছি। এই ঠাকুরগাঁ সুগার মিল এই মাঠ থেকে আখ কিনে এনে তারা কী তৈরি করে? তারা সুগার তৈরি করে, তারা চিনি তৈরি করে। তাহলে আমরা জানলাম যে মাঠ থেকে আমরা আখ সংগ্রহ করে মিলে আমরা সুগার তৈরি করি। এখন ধরে নাও যে এই আখের মূল্য, আমরা এই মিল 1 লাখ টাকার আখ ক্রয় করেছে, তাহলে আখের ক্রয় মূল্য হলো 1 লাখ টাকা। এখন শুধু আখেই তো আর চিনি হবে না, এটাকে কী করতে হবে? প্রসেস করতে হবে। তাহলে মনে করো, ধরে নাও যে আমরা এই আখটাকে প্রসেস করতে আমাদের আরও 2.5 লাখ টাকা লেগেছে, 2,50,000 টাকা লেগেছে। তাহলে আমরা আখ কিনলাম 1 লাখ টাকার, এই আখটাকে চিনিতে রূপান্তর করতে আমরা আরও 2,50,000 টাকা
প্রক্রিয়া খরচ করলাম, এইটা কি? এইটা হলো আখের সাথে এই মূল্যটা আমরা সংযোজন করলাম, যোগ করলাম, অ্যাড করলাম, সম্পৃক্ত করলাম। তাহলে আখ থেকে চিনি তৈরি করতে আমরা আখের সাথে প্রক্রিয়া খরচ হিসাবে 2,50,000 টাকা সংযুক্ত করলাম। এই যে 2,50,000 টাকা যে আমরা সংযুক্ত করলাম, এইটার নাম হলো সংযোজিত মূল্য। এর নাম হলো সংযোজিত মূল্য। এখন ভ্যাটটা কি? ভ্যাটের বিষয়টা কি? এই যে আমরা 1,00,000 টাকা যে আখ কিনলাম, কেনার পর যে মূল্যটা সংযোজন করলাম, এই যে অংশটুকু, যে ভ্যালুটা আমরা অ্যাড করলাম, যে ভ্যালুটা অ্যাড করে আমরা চিনি তৈরি করলাম, এইটাকে বলে সংযোজিত মূল্য বা ভ্যালু অ্যাড বা ভ্যালু অ্যাডেড। এই ভ্যালু অ্যাডের উপরে একটা নির্দিষ্ট হারে কর দিতে হয়, এইটার নাম হলো মূল্য সংযোজন কর। আশা করি বন্ধুরা বুঝতেছো। আমি একটা শার্টের কাপড় কিনে নিয়ে আসলাম হয়তো 1,000 টাকা দিয়ে, এইটাকে শার্টে রূপান্তর করতে আরও 500 টাকা খরচ করলাম, তাহলে আমাকে শার্ট রূপান্তর করতে আমি ভ্যালু অ্যাড করলাম কত? 500 টাকা। এই যে ভ্যালু যেটা অ্যাড করব, এই ভ্যালু অ্যাডের উপরে যে কর দিতে হয়, এই করের হারটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। আমি ধরে নিলাম এখানে 10%, কোথাও 4% হয়, কোনো 8% হয়, তো ম্যাক্সিমাম ভ্যাটের পার্সেন্টেজ হয় 15% সাধারণত। তাহলে আমরা এই যে সংযোজিত মূল্যের উপরে যে নির্দিষ্ট হারে কর নির্ধারণ করা হয় এবং এই কর নির্ধারণ করে সরকারকে আমরা পরিশোধ করি, এইটি হলো মূলত মূল্য সংযোজন কর। আশা করি বন্ধুরা তোমরা বুঝতেছো যে আমরা একটা প্রোডাক্ট কিনে আনলাম বা একটা জিনিস কিনে আনলাম, আনার পর ওটাকে রূপান্তর করতে যদি আমি কোনো ভ্যালু অ্যাড করি, সেই ভ্যালু অ্যাডের উপরে যে মূল কর দিতে হয় তাকে বলা হয় মূল্য সংযোজন কর। এখন বন্ধুরা আমরা এই যে ভ্যালু অ্যাড করলাম 2,50,000 টাকা, তার উপরে নির্দিষ্ট হারে ট্যাক্স হবে বা কর হবে, এই করটাকে আমরা বলি মূল্য সংযোজন কর। এর আগে আমাদের জানা দরকার যে কর কি, ট্যাক্সটা কি। ট্যাক্স হলো এমন একটা নিয়মের মধ্যে থেকে, ইনকাম ট্যাক্সের কিন্তু একটা আইন কানুন আছে, সেই আইন কানুনের মধ্যে থেকে সরকারকে যে পরিমাণ টাকা বাধ্যতামূলকভাবে পরিশোধ করতে হয়, অর্থাৎ ট্যাক্স যে ল আছে সেই লর মধ্যে থেকে, লর নিয়মকানুন অনুসরণ করে সরকারকে যে বাধ্যতামূলকভাবে অর্থ প্রদান করতে হয় তাকে বলা হয় ট্যাক্স। এখন মূল্য সংযোজন কর কি? মূল্য সংযোজন হলো সংযোজিত মূল্যের উপর, এই যে আমরা ভ্যালু অ্যাড করলাম, এই সংযোজিত মূল্যের উপর সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করতে হয় তাকে বলা হয় মূল্য সংযোজন কর। আর শুধু যদি কর বলি তাহলে আমাকে তো বলতে হবে সরকারকে যে পরিমাণ অর্থ বাধ্যতামূলকভাবে, বাধ্যতামূলক কেন? কারণ একটা আইন আমাদেরকে বাধ্য করেছে, সেই বাধ্যতামূলকভাবে যে সরকারকে অর্থ পরিশোধ করতে হয় তাকে বলা হয় কর। আর মূল্য সংযোজন কর হবে সংযোজিত মূল্যের উপরে। সংযোজিত করের আবার বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, তোমাদের জানতে হবে। ইনকাম ট্যাক্স আছে, তোমরা জানো, আয়কর আছে, ভ্যাট আছে, ইম্পোর্ট ট্যাক্স আছে, এক্সপোর্ট ট্যাক্স আছে, নানান ক্ষেত্রে ট্যাক্স আছে, সেল ট্যাক্স আছে, পারচেজ ট্যাক্স আছে, ম্যারেজ ট্যাক্স আছে। আমরা যখন বিবাহ অনুষ্ঠিত হয় তখন কিন্তু একটা ট্যাক্স কিন্তু পরিশোধ করতে হয় সরকারকে। তো বন্ধুরা, এই যে আমরা সরকারকে মূল্য সংযোজনের উপরে যে বাধ্যতামূলকভাবে অর্থ পরিশোধ করি, এটার নাম হলো মূল্য সংযোজন কর। এখন দেখো বন্ধুরা, আমাদের হিসাব বিজ্ঞানে, বিশেষ করে একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞানে আমাদের মূল্য সংযোজন করের কি বিষয় থাকে সেটাও আমরা আজকে আলোচনা করব। তোমাদের এরকম অঙ্কে থাকবে পণ্য ক্রয় ভ্যাট সহ 1,15,000 টাকা। এইটা বলতে পারো তুমি জাবেদা করো বা অন্য কিছু করতে পারো। তা তোমাদের আগে এখানে পণ্য ক্রয় ভ্যাট সহ 1,15,000 টাকা, এইটার মধ্যে আমরা এটা কীভাবে হিসাবভুক্ত করব। এইটা হিসাবভুক্ত করার ক্ষেত্রে বন্ধুরা আমাদের তোমাকে জানতে হবে যে বিশেষ স্পেশালি যে আমাদের এই পণ্য ক্রয়ের মধ্যে 1,15,000 টাকার মধ্যে এখানে ক্রয় মূল্য আছে, পণ্যের ক্রয় মূল্য আছে, পাশাপাশি ভ্যাট আছে। এখন আমাদের কী করতে হবে, এই ভ্যাট সহ যে পণ্যটা ক্রয় মূল্যটা আছে সেটার থেকে আমাদেরকে ভ্যাটটাকে আলাদা করতে হবে। কিন্তু এখানে ভ্যাট কিন্তু কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ বলা নাই। যদি নির্দিষ্ট পার্সেন্টেজ বলা না থাকে বন্ধুরা, তোমাদের মনে রাখতে হবে যে আমাদের ভ্যাটের হার হবে 15%, ভ্যাটের হবে 15%। তাহলে এখন আমরা এই পণ্যের ক্রয় মূল্য যে 1,15,000 টাকা আছে, এর মধ্যে অরিজিনাল পণ্যের দাম কত আর ভ্যাট কত, এই দুইটা জিনিস আগে আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি বন্ধুরা যে আমাদেরকে এই জিনিসটা সময় মনে রাখতে হবে যে ভ্যাটের যদি কোনো নির্দিষ্ট হার দেওয়া না থাকে তাহলে বুঝতে হবে এর মধ্যে 15% ভ্যাট আছে। তাহলে আমরা এখন ভ্যাটটা কীভাবে নির্ণয় করব। দেখো বন্ধুরা, যদি আমার পণ্যের দাম যদি 100 টাকা হয়, 15% মানে কি 100 টাকায় 15 টাকা, তাহলে আমি ভ্যাট দিয়েছি 15 টাকা, তাহলে ভ্যাট সহ আমার এই পণ্যটার দাম হলো 115 টাকা। তাহলে ভ্যাট সহ যদি আমার 115 টাকা পণ্যের দাম হয়, তাহলে এখানে আমার পণ্যের অরিজিনাল দাম হলো 100 টাকা।
নিশ্চয়ই তোমরা বুঝতেছো এটা। ভ্যাট সহ যদি আমার পণ্যের দাম 115 টাকা হয় তাহলে পণ্যের অরিজিনাল দাম 100 টাকা। যদি একটা অথবা যদি বলি যে আমার ভ্যাট 15 টাকা, এটাও বলতে পারি। যদি আমি ভ্যাট বের করি তাহলে আমি বলতে পারবো যে 115 টাকার মধ্যে আমার ভ্যাটের পরিমাণ হলো 15 টাকা। তাহলে 1 টাকা যদি আমার পণ্যের ভ্যাট সহ ক্রয় মূল্য হয় তাহলে আমার ভ্যাট হবে 15/115। আর আমার এখানে বলা হয়েছে 1,15,000 টাকা আমি ভ্যাট সহ কিনেছি। তাহলে 1,15,000 টাকা যদি আমি ভ্যাট সহ কিনি তাহলে আমার ভ্যাটের পরিমাণ হবে এর সাথে 1,15,000 টাকা যোগ হবে, গুণ হবে। তাহলে আমরা বন্ধুরা বুঝতে পারলাম যে কীভাবে ভ্যাটটা বের করবো। তাহলে এখানে ভ্যাটের পরিমাণ আমাদের 15,000 টাকা। তাহলে একটা বিষয় তোমাদেরকে বলে নিই, সেটা হলো, আবারও বলছি, যেটা হলো পণ্য ক্রয় যদি ভ্যাট সহ থাকে তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে এই ভ্যাটের হারটা হবে 15%। তাহলে আমার 100 টাকা যদি আমি পণ্য কিনি, অরিজিনাল পণ্যের দাম যদি 100 টাকা হয়, এখানে ভ্যাট হবে 15 টাকা। তাহলে আমার ভ্যাট সহ 115 টাকা যদি পণ্যের দাম হয় তাহলে এর মধ্যে ভ্যাট আছে 15 টাকার। 1 টাকা যদি হয় আর 1,15,000 টাকা যদি হয় তাহলে আমার ভ্যাটের পরিমাণ 15,000 টাকা। বন্ধুরা নিশ্চয়ই তোমরা এটা বুঝতেছো। তাহলে আমি আবার বলছি যে এইভাবে আমরা সাধারণত নির্ণয় করি, কারণ আমরা সংক্ষেপে এইভাবে বাই করি। 1,15,000 ইন্টু 15/115 দিলে ভ্যাট বের হয়ে আসে এটা। এবং এইটা আসে কীভাবে আমি একটু আগে দেখালাম, ভ্যাটের ক্রয় মূল্য 100 টাকা হলে ভ্যাট 15 টাকা, ভ্যাট সহ ক্রয় মূল্য 115 টাকা। তাহলে ভ্যাট সহ ক্রয় মূল্য 115 টাকা হলে ভ্যাট 15 টাকা, ভ্যাট সহ ক্রয় মূল্য 1 টাকা হলে ভ্যাটের পরিমাণ 15/115, আর ভ্যাট সহ ক্রয় মূল্য 1,15,000 টাকা হলে এই জিনিসটা আমরা শুধু এখানে তোমাদেরকে দেখিয়েছি। এই জিনিসটা সংক্ষেপে তোমরা এটা করতে পারো। এইটা তোমরা সরাসরি আমরা এখানে আমরা দেখিয়েছি সরাসরি। তোমাদের এত করতে হবে না, জাস্ট এটা বোঝানোর জন্য এটা তোমাদের দেখানো হয়েছে। তোমরা সরাসরি ভ্যাট কত এটা তোমরা এই যে আমরা সূত্রটা নিয়ে আসছি সেই সূত্র দিয়ে এটা করা যাবে। তাহলে আমরা ভ্যাটের পরিমাণ পেলাম 15,000 টাকা। তাহলে আমাদের অরিজিনাল পণ্যের দাম কত? 1,15,000 টাকা যদি ভ্যাট সহ হয়, এর মধ্যে ভ্যাট যদি 15,000 টাকা হয় তাহলে আমাদের পণ্যের অরিজিনাল দাম হলো 1,00,000 টাকা। তাহলে বন্ধুরা আমরা দেখে নিই এরপরে আমাদের কার্যক্রমটা কী। দেখো, এখন এই যে পণ্য ভ্যাট সহ ক্রয় করলাম, এটা জাবেদা কী হবে? এই জাবেদা তোমাকে আগে বুঝতে হবে। জাবেদা বুঝলে তোমার বাকি ভ্যাটের সংক্রান্ত যে হিসাবপত্র আছে এটা তোমার জন্য খুব কঠিন হবে না। তো দেখো বন্ধুরা, আমরা পণ্য ক্রয় করেছি 1,00,000 টাকার। আমাদের পণ্য ক্রয় 1,00,000 টাকা, আমাদের পণ্য ক্রয় ছিল 1,00,000 টাকা, ভ্যাট ছিল 15,000 টাকা এবং আমরা মোট পরিশোধ করছি 1,15,000 টাকা। তাহলে আমরা পণ্য ক্রয় করছি, আমরা জানি ক্রয় হয়েছে আমাদের খরচ। ক্রয় কি? খরচ বৃদ্ধি পেয়েছে 1,00,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট। আশা করি এটা নিয়ে তোমাদের কনফিউশন নেই। এখন এই যে 15,000 টাকা ভ্যাট দিয়ে আসছি, এটার নাম হবে ব্যাট চলতি হিসাব। আমরা যখন হিসাব খাত দেখাবো তখন এটার নাম হবে ব্যাট চলতি হিসাব। এটা ডেবিট হবে। এটা ডেবিট হবে কেন কি? এটা ডেবিট হবে কারণ এই যে ভ্যাট দিয়ে আসছি আমরা 1,15,000 টাকা দিয়েছি, দিয়ে পণ্যের দাম দিয়ে আসছি। এর মধ্যে 1,00,000 টাকা হলো পণ্যের দাম আর 15,000 টাকা হলো ভ্যাট। ভ্যাটটা আমরা অগ্রিম দিয়ে আসছি কাকে? বিক্রেতাকে। বিক্রেতা এই ভ্যাটটা সরকারকে পরিশোধ করে দেবে। তাহলে আমরা যে এই ভ্যাটটা অগ্রিম দিয়ে আসছি, তাহলে আমরা কোনো খরচ যদি অগ্রিম দেই এটা কিন্তু সম্পদ হয়ে যায়। কোনো খরচ যদি অগ্রিম দেই সম্পদ হয়ে যায়। তাহলে এই ভ্যাট আমরা এই 15,000 টাকা অগ্রিম দিয়ে আসছি। কাকে দিয়ে আসছি? যে আমাদের কাছে বিক্রি করছে সে এই টাকাটা গভর্নমেন্টের খাতে জমা দেবে। তাহলে এই যে ভ্যাট চলতি হিসাব যে আমরা যারা ডেবিট হয়েছে, এটা আমাদের ডেবিট হয়েছে এই কারণে, কারণ এই ভ্যাটটা আমরা অগ্রিম দিয়েছি এবং এটা আমাদের জন্য সম্পদ। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে কী হবে? ডেবিট। আর আমাদের নগদ টাকা চলে গেছে 1,15,000 টাকা। তার নগদ হলো সম্পত্তি, সম্পত্তি হ্রাস পেলে হয় ক্রেডিট। তাহলে বন্ধুরা, ক্রয় ক্ষেত্রে ভ্যাট সহ ক্রয় এর জাবেদা হবে এইভাবে, বা এটাকে হিসাবভুক্ত করতে হবে এইভাবে যে আমরা পণ্যের অরিজিনাল দাম বের করতে হবে, সেটা হলো ক্রয় হিসাব ডেবিট। কারণ আমরা জানি ক্রয় হিসাব খরচ বাড়লে ডেবিট হয়। পণ্যের অরিজিনাল দাম 1,00,000 টাকা। আর ভ্যাট চলতি হিসাব আমরা যে 15,000 টাকা অতিরিক্ত ভ্যাট দিয়ে আসছি, এই ভ্যাটটা কিন্তু আমরা অগ্রিম দিয়ে আসছি। তাহলে অগ্রিম দিয়ে আসলে এটা আমাদের সম্পদ। এই জন্য ভ্যাট চলতি হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট। আর অন্যদিকে নগদ টাকা কমে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে, নগদ হিসাব ক্রেডিট। আশা করি বন্ধুরা এই জাবেদাটা বুঝতেছো। এরপর দেখো বন্ধুরা, এরকম আরেকটা আমরা বিষয় পাবো, সেটা হলো পণ্য বিক্রয় ভ্যাট সহ 1,15,000 টাকা এরকম যদি থাকে তাহলে কী হবে? দেখো, এটা ওই রকম বন্ধুরা। এটা ক্ষেত্রে আমাদের যে ভ্যাট নির্ণয় করতে হবে সেক্ষেত্রে একই সূত্র, যে আমরা একটু আগে বলছিলাম 15 ইন্টু 1,15,000 ডিভাইড বাই 115।
আমরা এখান থেকে ভ্যাট পেয়ে যাব। তাহলে এটা কীভাবে বের করবো? এই ভ্যাটটা বের করার সূত্রটা, ভ্যাটটা বের করে আমরা এইভাবে সূত্রটা দিয়ে ভ্যাট বের করতে পারি। কিন্তু এটা কীভাবে আসলো একটু দেখে আসি বন্ধুরা। এই ছিল সূত্র 1,15,000 ইন্টু 15 ডিভাইড বাই 115, 15,000 টাকা। তো এটা কীভাবে আসলো দেখো বন্ধুরা, বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে আমার ভ্যাট নিয়েছি 15 টাকা। আমি তো এবার ভ্যাট নিয়েছি, কিন্তু আমরা পণ্য বিক্রয় করার সময় ভ্যাট নেয় আর পণ্য ক্রয়ের সময় ভ্যাট দিয়ে আসা হয়। তাহলে দেখো বন্ধুরা, আমরা যদি 100 টাকা পণ্য বিক্রি করি, এর সাথে আরও 15 টাকা ভ্যাট নিয়েছি, তাহলে আমরা ভ্যাট সহ বিক্রি করছি 115 টাকায়। আশা করি বুঝতেছো। তাহলে ভ্যাট সহ যদি 115 টাকা হয়, এর মধ্যে ভ্যাট ছিল 15 টাকা, ভ্যাট সহ যদি বিক্রয় মূল্য 1 টাকা হয়, তাহলে ভ্যাট হবে 15/115, আর ভ্যাট সহ যদি 1,15,000 টাকা যদি ভ্যাট সহ বিক্রি হয়, এর মধ্যে ভ্যাট হবে 15,000 টাকা। পণ্য ক্রয় মূল্য 1 লাখ টাকা, বিক্রয় মূল্য 1 লাখ টাকা, তাহলে ভ্যাট হবে, এটা হবে 15,000 টাকা, কারণ যেহেতু আমরা ভ্যাট বের করছি 15,000 টাকা। তাহলে আমাদের বন্ধুরা যে এই সূত্রটাই আমরা যদি এখানে বসে একবার সরাসরি বের করি 15,000 টাকা, সেটা আমরা পারবো। কারণ আমাদের অঙ্কে এত ডিটেলস, পাটিগণিতের মতো এত ডিটেলস দেখাতে হবে না। তুমি শুধু ভ্যাট সমান তোমার এই ফর্মুলাটা মনে থাকলেই তুমি বের করে নিতে পারবে। তাহলে আমরা বন্ধুরা পেলাম পণ্য বিক্রয় 1,15,000 টাকা হলে এর মধ্যে ভ্যাট হলো 15,000 টাকা। সেই আগেই ক্রয় ক্ষেত্রে এবং বিক্রয় ক্ষেত্রে ভ্যাটের হার কিন্তু একই থাকবে। যদি ভ্যাটের হার যদি দেওয়া না থাকে, তাহলে পণ্য বিক্রয় এবং পণ্য ক্রয় দুই ক্ষেত্রে কিন্তু 15% ভ্যাট ধরে নিতে হবে। তাহলে এখানে দেখো বন্ধুরা, আমাদের 15,000 টাকা ভ্যাট হলো। তাহলে আমরা পেলাম 1,15,000 টাকার মধ্যে 15,000 টাকা আমাদের ভ্যাট, আর 1 লাখ টাকা হলো বিক্রয়। দেখো বন্ধুরা, এইটা আমরা কীভাবে হিসাবভুক্ত করব। দেখো এখানে আমরা এবার কিন্তু আমরা নগদ টাকা পাবো, কারণ যদি আমরা পণ্য বিক্রি করবো, তাহলে আমরা নগদ টাকা পেয়েছি মোট 1,15,000 টাকা। তা নগদ হিসাব ডেবিট, আমরা জানি সম্পত্তি বাড়লে কি হয়, ডেবিট। তাহলে নগদ হিসাব ডেবিট, এটা আমরা বুঝতেছি। বিক্রয়টা আমাদের জন্য কি? বিক্রয়টা আমাদের জন্য আয়। তাহলে আমরা জানি আয় বাড়লে কি হয়, ক্রেডিট হয়। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট, 1 লাখ টাকা বিক্রয়। আর এই যে ভ্যাট চলতি হিসাব 15,000 টাকা যে আমরা নিয়েছি জনগণের কাছ থেকে, এটা আমাদের জন্য দায়। এটা আমাদের জন্য কি দায়, কারণ এই টাকাটা কিন্তু আমাদের না, এই টাকাটা কার? গভর্নমেন্টের, সরকারের। তাহলে এই সরকারের টাকাটা আমরা কালেকশন করেছি, আমরা ক্রেতার কাছ থেকে আমরা নিয়েছি, নিয়ে কি করব, আমরা এটা ব্যাংক সরকারকে পরিশোধ করব। যতক্ষণ পর্যন্ত সরকারকে পরিশোধ না করব, ততক্ষণ পর্যন্ত এটা আমাদের দায়। এই দায় হিসাবে, দায় বাড়লে কি হয়, ক্রেডিট হয়। এই জন্য দায় হিসাবে এটা ক্রেডিট হয়েছে। আশা করি বন্ধুরা বুঝতেছ যে নগদ হিসাব ডেবিট, কারণ 1,15,000 টাকা পণ্য ভ্যাট সহ বিক্রি করেছি, আমার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, নগদ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, নগদ হিসাব ডেবিট। আমার এখানে আয় কতটুকু? 1,15,000 টাকার মধ্যে 1 লাখ টাকা হচ্ছে আমাদের আয়। বিক্রয় হিসাবে আয় হবে 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা বিক্রয় হিসাব, আমরা জানি আয় বা রাজস্ব বাড়লে কি হয়, ক্রেডিট হয়। এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে। আর এই যে আমরা জনগণের কাছ থেকে, যাদের কাছে পণ্য বিক্রি করছে, তাদের কাছে যে ভ্যাটটা নিয়েছি, এই ভ্যাটটা কিন্তু মূলত সরকারের, আমাদের না। ভ্যাটটা কার? সরকারের। কিন্তু এই ভ্যাটটা এখন আমাদের হাতে আছে। আমরা এই টাকাটা কী করবো, সরকারকে পরিশোধ করে দেবো। যতক্ষণ পর্যন্ত পরিশোধ করে না দেবো, ততক্ষণ পর্যন্ত এটা আমাদের জন্য দায়, কারণ এটা সরকার পাবে। তো এই জন্য দায় বাড়ছে, এই জন্য ভ্যাট চলতি হিসাব ক্রেডিট হলো আমাদের দায়। তাহলে ভ্যাট চলতি হিসাব ডেবিট হলো সম্পত্তি, আর ভ্যাট চলতি হিসাব ক্রেডিট হলো দায়। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে বন্ধুরা। এইটাই তোমাদের সাধারণত থাকে যে পণ্য ক্রয়ের সাথে ভ্যাট থাকে এবং পণ্য বিক্রয়ের সাথে ভ্যাট থাকে। এটা কীভাবে আমরা হিসাবভুক্ত করি, হিসাবভুক্ত মানে জাবেদা করি। আশা করি বন্ধুরা বুঝতেছো। তাহলে আমরা আরেকটু রিভিউ করে নিই ভ্যাট সংক্রান্ত। ভ্যাট হলো মূল্য সংযোজনের উপরে যে নির্দিষ্ট হারে অর্থ সরকারকে পরিশোধ করতে হয়। আর মূল্য সংযোজন হলো যে আমরা কোনো একটা জিনিস কেনার পরে ওই জিনিসটাকে যদি কোনো রূপান্তর করি, রূপান্তর করতে যদি কোনো ভ্যালু অ্যাড করতে হয়, যেমন আমরা আখ কিনেছি, আখটাকে যখন আমরা চিনিতে রূপান্তর করব, সেই রূপান্তর করতে যে আমাদের যে প্রসেস খরচটা হয়, এটাকে বলে সংযোজিত মূল্য। এই সংযোজিত মূল্যের উপরে যে নির্দিষ্ট হারে সরকারকে বাধ্যতামূলকভাবে, এই ট্যাক্স কিন্তু বাধ্যতামূলক দিতে হয়, কোনো একটা অপশন নেই, কিন্তু বাধ্যতামূলকভাবে সরকারকে পরিশোধ করতে হয়, তাকে আমরা মূল্য সংযোজন কর বলি। আর আমরা একটু দেখলাম যে পণ্য ক্রয়ের সাথে ভ্যাট থাকলে সেটা আমরা কীভাবে হিসাবভুক্ত করব, আর পণ্য বিক্রয়ের সাথে ভ্যাট থাকলে আমরা কীভাবে হিসাবভুক্ত করব। আশা করি বন্ধুরা তোমাদের এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। আমরা তোমাদের একটু দেখে নিও বাসায় যে ক্রয় ভ্যাট এবং বিক্রয় ভ্যাট কীভাবে নির্ণয় করা হয় এবং জাবেদা করা হয়। যদি পণ্য বিক্রয় থাকে ভ্যাট সহ 2,50,000 টাকা, তাহলে এখানে কত ভ্যাট আছে এবং কত বিক্রয় প্রকৃত বিক্রয় আছে, এবং সেটা আমরা কীভাবে হিসাবভুক্ত করব। আর আরেকটা হলো যে আমরা পণ্য ক্রয় করেছি ভ্যাট সহ,
5,60,000 টাকা, সেক্ষেত্রেও আমরা কীভাবে ভ্যাটটা আলাদা ব্যয় করব এবং সেটা আমরা কীভাবে জাবেদাভুক্ত করব, সেটা বাসায় একটু প্র্যাকটিস করো। আশা করি তোমরা এই ভ্যাট সংক্রান্ত তোমাদের আর সমস্যা হবে না। বন্ধুরা, আমরা যেহেতু ভ্যাটের বিষয়টা খুব ছোট ছিল, আমরা ভ্যাটটার পরে আরও একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তোমরা এখন কী দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ একটা তাকে কিছু বই থরে থরে সাজানো আছে, বিভিন্নভাবে সাজিয়ে রাখা হয়েছে। এরকম আমাদের হিসাব বিজ্ঞানেও কিছু বিষয় সাজানোর কিছু বিষয় আছে। বন্ধুরা, আমরা যেটাকে বলি শ্রেণীবদ্ধকরণ, যেটা হিসাব চক্রের তৃতীয় ধাপ। হিসাব চক্র মনে আছে বন্ধুরা? হিসাব চক্র নিশ্চয়ই তোমাদের মনে আছে। প্রথম ধাপ ছিল লেনদেন শনাক্ত করা, দ্বিতীয় ধাপ ছিল লেনদেন লিপিবদ্ধ করা, যেটা আমরা জাবেদার মাধ্যমে করে আসছি। আর আজকে থেকে আমরা শিখব লেনদেন কীভাবে শ্রেণীবদ্ধ করা হয়। শ্রেণীবদ্ধকরণটা ছিল হিসাব চক্রের তৃতীয় ধাপ, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে আমরা আসলে এখানে কাজটা করবো কি, এখানে লেনদেনগুলোকে একই জাতীয় লেনদেনগুলোকে আমরা একটা জায়গায় আমরা নিয়ে নেব। বিষয়টা হলো এরকম, মনে করো এখানে একটা আলমিরা আছে বা একটা র্যাক আছে, এখানে বিভিন্ন বক্স আছে, সেই বক্সের একটা বক্সকে আমরা একটা হিসাব আমরা, অর্থাৎ নগদ সংক্রান্ত বিষয়গুলো এক জায়গায় নেব, ক্রয় সংক্রান্ত বিষয়গুলো একটা বক্সে নেব, বিক্রয় সংক্রান্ত এক বক্সে, বেতন সংক্রান্ত, এরকম প্রত্যেক ধরনের লেনদেনগুলোকে আমরা আলাদা আলাদা পৃথক পৃথক বক্সে রাখবো। এবং এইটা যখন একটা ফুল বক্স হবে তখন এটাকে বলা হবে, এগুলোকে বলা হয়, প্রত্যেকটাকে বলা হয় হিসাব, আর ফুলটাকে বলা হয় খতিয়ান। খুব ভেরি সিম্পল একটা বিষয় বন্ধুরা। আমরা একটা মোটা বই মধ্যে বিভিন্ন চাপটা থাকে না? নিশ্চয়ই থাকে। তোমাদের অ্যাকাউন্টিং বইতে একটা মোটা বই, এর মধ্যে একাধিক চাপটা থাকে। ঠিক মোটা বইটা হলো খতিয়ান, আর এই ভিতরে যে চাপটাগুলো হলো এটা হলো হিসাব। আশা করি বন্ধুরা তোমরা বুঝতেছো। এই পুরো বইটাকে আমরা বলবো খতিয়ান, আর বই ভিতরে যে বিভিন্ন চাপটাগুলো আছে, চাপটাগুলোকে কী হয়, এক ধরনের লেখা থাকে। ঠিক সেই রকমই এই একটা হিসাবে খাতা থাকবে। তোমরা অনেক সময় দেখো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোটা বড় বড় বই থাকে, অনেকে বলে লেজার বুক। এগুলো আসলে লেজার বুক, আসলে খতিয়ান। এই লেজার বুকের ভিতরে প্রথম 5 পৃষ্ঠা হয়তো পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করে, পরবর্তী 5টা বেতন সংক্রান্ত, এরকম তারা থরে থরে সাজিয়ে ভাগ করে তারা লেনদেন লিপিবদ্ধ করে। ঠিক সেরকম আমাদের এই লেনদেনগুলো আমরা এতদিন কী করেছি, আমরা লেনদেনগুলো শুধুমাত্র যখনই লেনদেন পেয়েছি আমরা কী করছি, জাবেদাভুক্ত করেছি, হিসাবে জাবেদা লিখছি। কিন্তু বছরের 5 তারিখেও বিক্রি আছে, বছরের শুরু জানুয়ারি 5 তারিখেও বিক্রি আছে, ফেব্রুয়ারি 10 তারিখেও বিক্রি আছে, মের 20 তারিখেও বিক্রি আছে। যখন যেটা পেয়েছি আমরা সেটা সেভাবে লেনদেন আমরা তারিখের ক্রমশঃ লিপিবদ্ধ করেছি। এখন আমি যদি জানতে চাই বছরের শেষে আমার মোট কত বিক্রি হয়েছে, বছরের শেষে জানতে চাই আমি মোট কত বেতন দিয়েছি, বছরের শেষে জানতে চাই আমি কত টাকা ভাড়া দিয়েছি, সেটা কোত্থেকে পাবো? সেইগুলো আসলে জানার জন্য আমরা এরকম লেনদেনগুলোকে এরকম থরে থরে আলাদা আলাদা সাজিয়ে থাকি। এবং একটা হিসাবে বইতে যখন এই লেনদেনগুলো আলাদা আলাদা পেজে আলাদা আলাদা চ্যাপ্টারে লিপিবদ্ধ করা হয় তখন সেটাকে বলা হয় খতিয়ান, আর প্রত্যেকটা চ্যাপ্টারকে বলা হয় একটা হিসাব অ্যাকাউন্টিংয়ের ভাষায়। আশা করি বন্ধুরা বুঝতেছো। আজকে আমাদের আলোচনার বিষয় মূলত খতিয়ান। আমরা খতিয়ান নিয়ে আলোচনা করব। খতিয়ানের আরেকটা নাম হলো শ্রেণীবদ্ধকরণ, যা ইংরেজিতে বলা হয় লেজার। আসি বন্ধুরা, আশা করি তোমরা আজকে আলোচনা আমাদের বুঝতে পারছো, আমাদের আলোচনা লেজার। বন্ধুরা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা টপিক, তবে এই গুরুত্বপূর্ণ টপিকটা তুমি খুব ভালোভাবে খুব সহজভাবে বুঝতে পারবা, বা তোমার জন্য খুব সহজ হবে যদি তুমি জাবেদাটা খুব ভালো করে বুঝে আসো। তুমি যদি ভালো করে বুঝে আসো তাহলে খতিয়ান তোমার জন্য একেবারেই সহজ হবে। তবে জাবেদা না জানলে কিন্তু খতিয়ান করা একেবারেই সম্ভব না। তো আজকে আলোচনা শেষে শিক্ষার্থীরা আমরা জানতে পারবো খতিয়ান সম্পর্কে, তোমরা বলতে পারবে, এবং খতিয়ানের শ্রেণী বিভাগ বলতে পারবে, এবং খতিয়ানের প্রস্তুত করতে পারবে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, যে খতিয়ান কি এরা বলতে পারবে, খতিয়ানের শ্রেণী বিভাগ বলতে পারবে, এবং খতিয়ান আমরা কীভাবে প্রস্তুত করতে হয় সেটা আমরা জানতে পারবো, এবং খতিয়ান প্রস্তুত করা আমাদের জন্য খুবই জরুরি। দেখো বন্ধুরা, খতিয়ান কি? খতিয়ান শব্দটি ইংরেজি প্রতিশব্দকে বলা হয় লেজার বলা হয়, লেজার বুক বলা হয়। লেজার শব্দটি লেজ, LEDGE, লেজ শব্দ অর্থ তাক। আমাদের তাকে যে বই সাজাই রাখি, বা তাকে যে আমরা দোকানে মাল সাজাই রাখি, সেটাকে বলা হয় লেজ শব্দ থেকে এর উৎপত্তি। যেহেতু আমরা লেনদেনগুলোকে একটা গুচ্ছ, একটা তাকে আমরা সাজাই রাখি, সেখান থেকে মূলত লেজার শব্দটি এসেছে। তাকে যেমন জিনিসপত্র সাজিয়ে রাখা হয়, ঠিক সেভাবে খতিয়ানে লেনদেনগুলো শ্রেণীবদ্ধ করে সাজিয়ে লেখা হয়। আমরা যেমন
দোকানে দেখবা বিভিন্ন তাকে কি করে সব মালগুলোকে এলোমেলো থাকে না, এক এক ধরনের মালগুলো কিন্তু এক এক তাকে থাকে। ঠিক সেরকম আমরা এক এক ধরনের লেনদেনগুলোকে এক একটা জায়গায় আমরা লিপিবদ্ধ করব। এটাই মূলত লেজার। আশা করি তোমরা লেজার সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। দেখো এখানে একটা দিনাজপুর বোর্ড 2015 সালে একটা এমসিকিউ এসেছিল, খুব সহজ একটা এমসিকিউ। লেজ শব্দের অর্থ কি? LEDGE, লেজ শব্দের অর্থ কি? আমরা একটু আগে বলছি লেজ শব্দের অর্থ হলো তাক। এখানে বলা হয়েছে কক্ষ, নিজ, প্রাথমিক বই এবং তাক। নিশ্চয়ই বন্ধুরা তোমরা বুঝতেছো লেজ শব্দের অর্থ কি। খতিয়ানের বিভিন্ন পরিভাষা, খতিয়ানকে বিভিন্ন নামে বলা হয়। যেমন বললাম খতিয়ান, শ্রেণীবদ্ধকরণ, এরকম একাধিক নাম থাকে। যেমন আমাদের অনেক সময় একাধিক নাম থাকে, বাবা বাড়ির লোকজন এক নামে ডাকে, নানা বাড়ির লোকজন এক নামে ডাকে, এরকম একাধিক নাম থাকে কিন্তু পার্সন একই থাকে। সেরকম খতিয়ানকে সকল বই রাজা বলা হয়। সকল বই রাজা কি? খতিয়ান। বা সকল বই রাজা বললেই বোঝা যায় এটা খতিয়ান। তথ্যের স্থায়ী ভাণ্ডার, তথ্যের স্থায়ী ভাণ্ডার, খতিয়ানকে তথ্যের স্থায়ী ভাণ্ডার বলা হয়। কেন বলা হয় একটু পরে আবার আলোচনায় আসবো। লেনদেনের শ্রেণীবদ্ধকরণ, আমরা একটু আগে তো বলেইছি যে আমরা আজকে আসলে মূলত শ্রেণীবদ্ধকরণ শিখব, যেটাকে অ্যাকাউন্টিংয়ের ভাষায় বলা হয় লেজার বা খতিয়ান। তাহলে এটা পরিভাষা। খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয় কেন? এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা জানা দরকার। কারণ খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়, এখানে লেনদেনগুলোকে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। অনেক সময় ম্যাক্সিমাম ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু জাবেদা করে না, তারা সরাসরি কী করে? খতিয়ান করে। অর্থাৎ জাবেদা খতিয়ান আমাকে করার জন্য জাবেদা জানা দরকার, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু জাবেদা তেমন করে না। তারা কী করে? সরাসরি লেজারে পোস্টিং দেয়, লেজারে পোস্টিং দেয়। তাহলে এই লেজার প্রত্যেকটা প্রতিষ্ঠান করতেই হবে, জাবেদা করুক আর না করুক। জাবেদা তবে জ্ঞান থাকতে হবে, জাবেদার মাধ্যমে লেজার খতিয়ান করতে হয়, কিন্তু জাবেদা তারা প্রতিষ্ঠান করুক আর না করুক, তাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে লেজার করতে হয়। আর লেজারে এই লেনদেনগুলোকে স্থায়ীভাবে একেবারে সুন্দরভাবে লিপিবদ্ধ করা হয়। এই জন্য এই লেজার খতিয়ানকে সকল বই রাজা বলা হয়। এর একটা কারণ হলো লেনদেন স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। সেকেন্ড পজিশন হলো আয়, ব্যয়, সম্পদ, দায়, মূলধন, উত্তোলনের পরিমাণ জানা যায়। একটু আগে তোমাদের বন্ধু বলছিলাম যে আমরা বছরে হয়তো 10 বার বা 20 বার বা 50 বার 100 বার আমরা পণ্য ক্রয় করি, বিক্রয় করি, বেতন দেই। এরকম লেনদেনগুলো কিন্তু বারবার সংঘটিত হয়। কিন্তু আমি যদি কোনো একটা সময় জানতে চাই যে আমার আজকে এই পর্যন্ত আমরা কত টাকা বিক্রি করলাম, কত টাকা আমরা ক্রয় করলাম, কত টাকা বেতন দিলাম, এইটা আমাদের এই খতিয়ান থেকে আমরা এইটা জানতে পারি। অর্থাৎ আয়, ব্যয়, সম্পদ, দায় সংক্রান্ত, মূলধন এবং উত্তোলন সংক্রান্ত যত হিসাব আছে সব হিসাবগুলোর আমরা জানতে পারি, ব্যালেন্স জানতে পারি এই খতিয়ান থেকে। সেখানে হলো আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। বন্ধুরা তোমরা হয়তো এখনও যারা নতুন, যারা কমার্সে নতুন বা অ্যাকাউন্টিং ছাত্র হিসেবে নতুন, তারা যারা 9-10-এ ছিল না, তাদের জন্য হয়তো নতুন। আমরা কিন্তু আলটিমেটলি অ্যাকাউন্টিংয়ে যে কাজটা করি, আর্থিক বিবরণী প্রস্তুত করি। আর্থিক বিবরণী প্রস্তুত করি কারণ হলো আমাদের সারা বছরে লাভ হলো না লস হলো, বা আমাদের কী সম্পত্তি আছে, কী দায় আছে, এগুলো জানার জন্য আমরা তৈরি করি আর্থিক বিবরণী। এটা কিন্তু আমাদের আলটিমেট কিন্তু টার্গেট থাকে। এই যে আমরা জাবেদা করি, খতিয়ান করি বা এর পরবর্তী জাবগুলো করবো, এটা কিন্তু মেইন একটা উদ্দেশ্য হলো যে আমরা আর্থিক ফলাফল জানা, মানে আর্থিক ফলাফল মানে লাভ হলো না ক্ষতি হলো, বা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কী পরিমাণ সম্পদ আছে, কী পরিমাণ দায় আছে, এটা জানার জন্য এই খতিয়ান থেকে কিন্তু আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। খতিয়ান থেকে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। অর্থাৎ আর্থিক বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে খতিয়ানটাই হলো মূল একটা পয়েন্ট, মূল জায়গা থেকে, এইটা থেকেই কিন্তু আমরা আর্থিক বিবরণী করতে পারি। রেওয়ামিল পুস্তকের হিসাবে গাণিতিক সূত্র যাচাই করা যায়। এই যে আমরা খতিয়ান যে প্রস্তুত করি, খতিয়ান প্রস্তুতের পরে আমরা হিসাবে যদি গাণিতিক সূত্র যাচাই করতে চাই, তাহলে এই খতিয়ানের সাপোর্ট নিতে হবে। খতিয়ানের সাপোর্ট নিয়ে কিন্তু আমরা হিসাবে গাণিতিক সূত্র যাচাই করি কিসের মাধ্যমে? রেওয়ামিলের মাধ্যমে, যেটা আমাদের হিসাব চক্রের পরবর্তী ধাপ। আশা করি বন্ধুরা বুঝতেছ। প্রতিষ্ঠানের তথ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। খতিয়ান কী করে? খতিয়ান হলে এমন একটা জিনিস যেটা হলো প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য এখানে লিপিবদ্ধ করা থাকে, যার ফলে আমরা যখন যে কোনো ধরনের তথ্য জানতে চাই, তাহলে আমাদের এখানে খতিয়ানের সাহায্য নিতে হবে। তাহলে এই জন্য খতিয়ানকে বলা হয় তথ্য ভাণ্ডার। এটাও কিন্তু খতিয়ানের একটা আলাদা আরেকটা সিনোনিমস, যেটা হলো যে তথ্য ভাণ্ডার কোনটা, হিসাব বিজ্ঞানের তথ্য ভাণ্ডার কোনটা, সেটা হলো খতিয়ান। আশা করি বন্ধুরা তোমরা বুঝতেছো কেন বিভিন্ন সমস্যার সমাধান এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটে। খতিয়ানের মাধ্যমে আমাদের বিভিন্ন সমস্যা বা ভুল বোঝাবুঝি অবসান ঘটে, কারণ যেহেতু খতিয়ানের লেনদেনগুলো স্থায়ীভাবে লিপিবদ্ধ করা থাকে। অতএব যদি আমাদের সাথে অন্য পার্টির বা অন্য পক্ষের সাথে যদি কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়, তাহলে আমরা খতিয়ান দেখে সেই ভুল বোঝাবুঝি সমাধান করতে পারি। এই জন্য বলা হয়েছে বিভিন্ন সমস্যার সমাধান এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে খতিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতেছো।
লেনদেনের হিসাবসমূহ পৃথক শিরোনামে শ্রেণীবদ্ধকরণ হলো খতিয়ান। আমরা লেনদেনগুলোকে পৃথক শিরোনামে শিরোনাম মানে কি নগদ একটা শিরোনাম। আমরা যত নগদ আসবে সবাই নগদের বইতে আমরা লিপিবদ্ধ করব। যত বিক্রয় থাকবে সেটা বিক্রয় একটা শিরোনাম, বিক্রয় সংক্রান্ত লেনদেন আমরা লিপিবদ্ধ করে থাকবো। বেতন একটা শিরোনাম, বেতন সংক্রান্ত লেনদেন আমরা এইভাবে লিপিবদ্ধ করবো। তো একটা শিরোনামে ওই শিরোনামে আমাদের সব লেনদেনগুলো, শিরোনাম সংক্রান্ত সব লেনদেনগুলো আমরা লিপিবদ্ধ করাকে, শ্রেণীবদ্ধ করাকে বলা হয় খতিয়ান। খতিয়ানের গুরুত্বটা আমরা অলরেডি বুঝতে পেরেছি ইতিমধ্যে। তারপর আমরা একটু আবার আলাদাভাবে আমরা দেখিয়ে নিই। খতিয়ানের গুরুত্ব হলো যে তথ্যের স্থায়ী ভাণ্ডার, যেটা আমরা আলোচনা করলাম, যেটা পরিপূর্ণ হিসাব। এটা একটা গুরুত্বপূর্ণ যে খতিয়ানটা পরিপূর্ণ একটা হিসাব। আর্থিক বিবরণী প্রস্তুতি সহায়তা করে, আমরা একটু আগে বললাম। লাভ ক্ষতি জানা যায়, দেনা পাওনা জানা যায়, শুধু দেনা পাওনা যে কোনো ধরনের তথ্য আমরা জানতে পারি, এবং গাণিতিক সূত্র যাচাই করা যায় এই খতিয়ানের সাহায্যে। অর্থাৎ খতিয়ান একটা হিসাব বিজ্ঞানের হার্ট বলা হয়। হিসাব বিজ্ঞানের হার্ট বলা হয় খতিয়ানকে। যে এই হার্ট যেমন আমাদের হৃৎপিণ্ড যেমন হার্ট না থাকে, আমাদের মানুষের ক্ষেত্রে যেমন হার্ট খুব গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি হিসাব বিজ্ঞানে লেজার বা খতিয়ানটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা কয়েকটা এমসিকিউ দেখে নিই। লেনদেনকে পৃথক পৃথক শিরোনামে কোন বইতে লিপিবদ্ধ করা হয়? নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পারছো, এটা রাজশাহী বোর্ড 2019 সালে এসেছিল। লেনদেনকে পৃথক পৃথক শিরোনামে কোন বইতে লিপিবদ্ধ করা হয়? আমরা বলছিলাম বেতন সংক্রান্ত লেনদেন, বেতন সংক্রান্ত লেনদেন বেতন শিরোনামে শ্রেণীবদ্ধ করা হয়। আমরা সব দিন অসংখ্য লেনদেনে জাবেদা করি, অসংখ্য লেনদেন হয়। আমরা কি করি? এর থেকে শিরোনাম অনুযায়ী আমরা শ্রেণীবদ্ধ করে নিই খতিয়ানে। আশা করি তোমরা এই এমসিকিউ তোমরা এমনি পেয়ে যাবে ইতিমধ্যে। হিসাব প্রক্রিয়ায় খতিয়ান কোন কাজটি করে? হিসাব বিজ্ঞান কোন কাজটি করে? আমরা বলছি খতিয়ান কোন কাজটি করে? খতিয়ানের আরেকটা নাম বলছি শ্রেণীবদ্ধ করে। কি করে? লেনদেনকে শ্রেণীবদ্ধ করে। তাহলে এখানে সংক্ষিপ্তকরণ, শ্রেণীবিন্যাসকরণ, লিপিবদ্ধকরণ, আর্থিক ফলাফল নির্ণয়। নিশ্চয়ই বন্ধুরা বুঝতেছো যে খতিয়ান, হিসাব প্রক্রিয়া খতিয়ান কোন কাজটা করে? হিসাব প্রক্রিয়া খতিয়ানটা শ্রেণীবিন্যাস করে বা শ্রেণীবদ্ধ করে। আশা করি বন্ধুরা তোমরা এখন ইজিলি এই এমসিকিউগুলো করতে পারবে। কোনটি হিসাবের প্রধান বই? কোনটি হিসাবের প্রধান বই? নিশ্চয়ই তোমরা বুঝতেছো, মুখ্য বই বা প্রধান বই হলো খতিয়ান। খতিয়ান হলো একটা মানুষের হৃৎপিণ্ডের মতো। এরপর দেখো বন্ধুরা, হিসাব বিজ্ঞান স্থায়ী বই কোনটি? দেখো কত ধরনের, এই একই যেটু আমরা পড়ালাম তার মধ্যে কতগুলো এমসিকিউ কোশ্চেন বিভিন্ন পরীক্ষা আসছে। ঢাকা বোর্ড 2015 সালে আসছে হিসাব বিজ্ঞান স্থায়ী বই কোনটি? নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো যে খতিয়ান হলো হিসাব বিজ্ঞানের স্থায়ী বই, পার্মানেন্ট বুক বলা হয় এটাকে। এটা কিন্তু খতিয়ানের কিন্তু আরেকটা সিনোনিমস। এরপর দেখো বন্ধুরা, কোন বইকে সকল বইয়ের রাজা বলা হয়? এটা কি আমার আবার বলতে হবে? নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো কোন বইকে হিসাবে রাজা বলা হয়। এরপর আসি বন্ধুরা, আমরা খতিয়ান কীভাবে প্রস্তুত করব। খতিয়ান দুইভাবে প্রস্তুত করা যায়। খতিয়ান প্রস্তুতের পদ্ধতি হলো দুইটা, একটা বলে টিসক, একটা বলে চলমান জের। কোনো বইতে টিসককে সনাতন পদ্ধতি বলা হয়, আবার চলমান জেরকে আধুনিক পদ্ধতি বলে। আসলে পদ্ধতি হলো দুইটা, একটা হলো টিসক, একটা হলো চলমান জের পদ্ধতি। তাহলে আমরা টিসকটাকে সনাতন বা পুরাতন ধরনের খতিয়ান প্রস্তুত করা হয়, আর চলমানটা আধুনিক পদ্ধতি বলা হয়। আমরা দেখো, আমরা এই হলো খতিয়ানের একটা ছক, যেখানে তারিখ, বিবরণ, জাপি মানে জাবেদা পৃষ্ঠা, টাকা, আবার তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, আর উপরে হলো শিরোনাম। আমরা এটা এই খতিয়ানটা কিসে থাকবে? নগদ, অর্থাৎ নগদ সংক্রান্ত সমস্ত বিষয়গুলো এখানে থাকবে। আমরা সারা বছর যে সমস্ত জায়গায় নগদ বিষয়টা সম্পর্কিত ছিল, সব নগদ বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত হবে এই নগদের শিরোনামে। এটাই হলো মূলত খতিয়ান। এখন দেখো বন্ধুরা, এটাকে টিসক বলা হয়েছে কেন? দেখো, এটাকে টিসক বলা হয়েছে, দেখো এদিকে যে বিষয়গুলো আছে ঠিক এদিকেও সেই বিষয়গুলো আছে। মাঝখানে আমরা টি এর মতো, অর্থাৎ এদিকে ডেবিট সাইড, এদিকে ক্রেডিট সাইড। এই যে বিষয়টা টি এর মতো, এই জন্য এটার নাম হয়েছে টিসক। আশা করি তোমরা বুঝতেছো যে এটা এই খতিয়ানটা টি এর মতো। এই বাম দিকের তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, আবার ডান দিকে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আশা করি তোমার টিসকটা কেন বুঝতেছো। এখন দেখো বন্ধুরা, এইটা হলো হিসাব, এটা হলো কি? হিসাব। তাহলে এই হিসাবের এখানে দাঁড়িয়ে আছে আমি, এই হিসাবের এই যে বাম পাশ, এই যে বাম পাশ, এটাকে বলা হয় ডেবিট, আর এটা কি ডান পাশ। চলে ডান পাশ, এটা ডেবিট, আর এটা কি বাম পাশ, এটা ক্রেডিট। তাহলে বন্ধুরা, এই যে আমরা
সরি এখান থেকে বলতে হবে, এই বাম পাশকে বলা হয় ডেবিট আর ডান পাশকে বলা হয় ক্রেডিট, এভাবে বলতে হবে। তাহলে আমরা অনেকেই কিন্তু ডেবিট ক্রেডিট কাকে বলে আমরা কিন্তু বলতে নানা রকম কথা বলে থাকি, কিন্তু না, শুধু বলবা হিসাবের বাম পাশ, আমরা এইভাবে থাকবো, হিসাবে বাম পাশকে ডেবিট বলা হয়, হিসাবকে ডান পাশকে ক্রেডিট বলা হয়। অর্থাৎ এটা হলো ডেবিট ক্রেডিটের সূত্র, অন্য কোনো, এটাই ডেবিট ক্রেডিটের প্রকৃত সংজ্ঞা, অন্য কোনো সংজ্ঞা বলার দরকার নাই। এটা হলো লেটেস্ট এবং এটা হলো পারফেক্ট ডেফিনেশন ডেবিট এবং ক্রেডিটের। আশা করি ডেবিট ক্রেডিট কাকে বলে এটা নিয়ে তোমাদের সমস্যা হবে না। হিসাবের বাম পাশকে ডেবিট বলে, হিসাবের ডান পাশকে ক্রেডিট বলে। আর যেহেতু মাঝখান থেকে ভাগ হয়েছে এবং এটা টি এর মতো হয়েছে, এই জন্য এটার নাম, এই খতিয়ানের এই ছকটার নাম হয়েছে টি ছক। আশা করি তোমরা বুঝতেছো। আমরা দেখবো এই টি ছককে কিভাবে লেনদেন আমরা লিপিবদ্ধ করব। দেখো বন্ধুরা, এরকম কিছু লেনদেন দেওয়া থাকবে। এই লেনদেনগুলো যখন আমরা খতিয়ানভুক্ত করব, মূলত খতিয়ানভুক্ত করতে হলে আমাদেরকে জাবেদা দিয়েই খতিয়ান করতে হবে। তুমি জাবেদা তুমি নিজে লিখতে পারো অথবা মুখে মুখে বলতে পারো। জাবেদা তুমি প্রতিষ্ঠানে হিসাবভুক্ত করতে পারো, না করতে পারো, কিন্তু জাবেদার ইশারা, জাবেদার তোমার সাহায্য ছাড়া খতিয়ান কিন্তু পোস্টিং দেওয়া যাবে না। আশা করি বন্ধুরা বুঝতেছো। তাহলে আমাদের কিছু লেনদেন আছে এখানে। জানুয়ারি 1 তারিখে নগদে পণ্য বিক্রয়, 5 তারিখে দেনাদারের নিকট পাওয়া গেল 10,000 টাকা, 15 তারিখে নগদে পণ্য ক্রয় 5,000 টাকা, 25 তারিখে ধারে পণ্য বিক্রয় 20,000 টাকা এবং 31 তারিখে ভাড়া প্রদান 6,000 টাকা। এই লেনদেনগুলো আমরা পাশে তোমাদের জাবেদা দিয়েছি, কারণ যেহেতু জাবেদা আমরা ইতিমধ্যে করিয়েছি, অর্থাৎ তোমরা এখন জাবেদা করতে পারবে। যেমন নগদে বিক্রয়, নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তারপর দেনাদার কাছে পাওয়া গেল নগদ হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। পণ্য ক্রয় করা হলো, ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আমরা ধারে পণ্য বিক্রি করলাম, প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এবং ভাড়া প্রদান করলাম, ভাড়া হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। বন্ধুরা এখন লক্ষ্য করো যে বিষয়টা তোমাদের লক্ষ্য করা দরকার। দেখো এখানে নগদান আছে, একটু দেখে নিই, একটু দেখে নাও তোমরা। দেখো এখানে নগদান আছে, নগদান একটা হিসাব আছে, এখানে একটা নগদান হিসাব আছে, এখানে একটা নগদান হিসাব আছে, আর এখানে একটা নগদান আছে। দেখো এই সারা মাসে 1, 2, 3, 4বার নগদ সংক্রান্ত বিষয় আছে। এই বিষয়গুলোকে কী করবো, এই নগদ, এই নগদ, এই নগদ এবং এই নগদ, এই নগদগুলো কী করবো আমরা, এই নগদ একটা শিরোনামে এইগুলো আমরা লিপিবদ্ধ করবো। তাহলে কি নগদগুলো একসাথে হয়ে গেল, তাহলে শ্রেণীবদ্ধ হয়ে গেল। যদি বিক্রয় আছে এই একটা, আর কোনো এই একটা বিক্রয় আছে, দেখো বন্ধুরা, তাহলে এই দুইটা বিক্রয়কে আমরা বিক্রয় শিরোনামে নিয়ে আসবো। এটাই হলো খতিয়ান। ভাড়া আছে একটা, যদি আরও থাকতো আমরা ভাড়াগুলো একসাথে নিয়ে আসবো। আবার প্রাপ্য বিল আছে একটা, প্রাপ্য বিলটা আমরা আলাদা নিয়ে আসবো। এরকম যদি 10টা থাকতো 10টা আমরা একসাথে নিয়ে আসবো। তাহলে এইটি হলো মূলত এই লেনদেনগুলোতে হিসাব, নির্দিষ্ট হিসাব শিরোনামে আমরা লেনদেনগুলো কী করি, একত্র করি, শ্রেণীবদ্ধ করি। এটি হলো মূলত খতিয়ান। দেখো বন্ধুরা এখন এটা কীভাবে আমরা কাজটা করব, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এটা তোমার খতিয়ানের ছক, তার বাম পাশ হলো ডেবিট এবং ডান পাশ হলো ক্রেডিট। যার তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা আমার দেওয়া আছে। এই হলো আমাদের ছক। এই হলো জানুয়ারি 1 তারিখে নগদে পণ্য বিক্রয়। একটা যদি ঠিক মতো বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের কিন্তু সব খতিয়ান তুমি বুঝতে পারবে। অর্থাৎ বোঝার চেষ্টা করো খুব মনোযোগ সহকারে। দেখো বন্ধুরা, নগদে পণ্য বিক্রয় করা হলো, তাহলে আমরা জানি নগদে পণ্য বিক্রি করলে কি জাবেদা, নগদা হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নিশ্চয়ই তোমাদের এই জাবেদা নিয়ে কোনো কনফিউশন নেই। জাবেদা নিয়ে কনফিউশন থাকলে কিন্তু তোমার খতিয়ান হবে না, জাবেদা হবে না। অতএব আমরা জাবেদা কিন্তু অনেকগুলো ক্লাস করিয়েছি জাবেদাকে ঠিক মতন বোঝার জন্য। নগদ হিসাব ডেবিট করেছি কেন, কারণ আমাদের নগদ সম্পত্তি বেড়ে গেছে। আর বিক্রয় হিসাব ক্রেডিট করেছি, আমার আয় বৃদ্ধি পেয়েছে। সম্পত্তি বলে ডেবিট, আয় বৃদ্ধি বলে ক্রেডিট। এখন দেখো বন্ধুরা, এই জাবেদাটাকে আমরা কীভাবে খতিয়ানে পোস্টিং দেব। দেখো বন্ধুরা, আমরা প্রথমে নিয়ে আসলাম নগদান, শিরোনাম কি, নগদান। তাহলে আমাদের এই হিসাবটার নাম হলো নগদান হিসাব। শিরোনাম নিয়ে আসলাম, শিরোনামটা উপরে আসবে। দেখো বন্ধুরা, এরপর লক্ষ্য করো কীভাবে পোস্টিংটা হয়েছে। এই যে নগদ হিসাব কি ডেবিট না, নগদ হিসাব ডেবিট, তাহলে আমার এই টাকাটা ডেবিট পাশে টাকার করে বসছে। দেখো বন্ধুরা, নগদ হিসাব ডেবিট, আমার শিরোনাম নগদান, এবং যেহেতু নগদ হিসাব ডেবিট, তার ডেবিট এই টাকাটা ডেবিট পাশের টাকা করে বসছে। এবং আমি যখন এখানে বিবরণে লিখবো তার বিপরীত। নগদানের বিপরীত কী ছিল, বিক্রয় না, তাহলে আমি এখানে লেখার সময় লিখবো তার বিপরীতটা। এবং আমরা কি করব, জানুয়ারি 1 তারিখ ছিল, জানুয়ারি 1 তারিখে আমরা এটা তারিখে করে বসিয়ে দিয়েছি।
দেখো বন্ধুরা, আমি আবার তোমাদেরকে বিষয়টা লিখছি, বোঝাচ্ছি। দেখো আমাদের এখানে দুইটা হিসাব খাত আছে, একটা হলো নগদান হিসাব খাত, একটা হলো বিক্রয় হিসাব খাত। তার নগদের জন্য একটা হিসাব হবে, এক নগদ হিসাব নামে একটা শিরোনাম হয়ে একটা হিসাব হবে, আবার বিক্রয় হয়ে আর একটা শিরোনাম হবে। তাহলে আমরা প্রথমে নগদানটা কীভাবে পোস্টিংটা দেখো। এখানে নগদান হিসাব কি? ডেবিট না? তোমাদেরকে মনে রাখতে হবে নগদান হিসাব ডেবিট। তাহলে আমরা শিরোনামটা রাখলাম নগদান, এটা হলো শিরোনাম। আর যেহেতু ডেবিট, এই টাকাটা বসবে কোথায়? এই ডেবিট পাশের ডেবিট গড়ে টাকা। আর যদি ক্রেডিট হতো তাহলে আমরা কিন্তু টাকাটা বসাইতাম ক্রেডিট পাশে। তাহলে বন্ধুরা, তাহলে আমাদের টাকাটা যেহেতু ডেবিট, টাকাটা আমরা ডেবিট পাশের টাকা করে বসিয়েছি। বিবরণ যখন লিখবো তখন নগদান হিসাব ডেবিটের বিপরীত ছিল কি? বিক্রয় হিসাব। তাহলে বিবরণে করে আমরা লিখবো বিক্রয় হিসাব, আর তারিখে করে তারিখে লিখে দেবো। নিশ্চয়ই তোমরা পোস্টিংটা বসেছো। অর্থাৎ আমি আগে শিরোনাম নেব, শিরোনাম নেওয়ার পর দেখবো এই শিরোনামটা কি ডেবিট না ক্রেডিট। এটা ডেবিট, তার টাকাটা বসবে ডেবিটে করে, এইটা ডেবিট পাস, আর এইটা ক্রেডিট পাস। ডেবিটের পাশে টাকা বসবে। যখন আমি বিবরণে করে লিখবো তখন এই নগদান হিসাব ডেবিট ছিল, এর বিপরীত কী ছিল? বিক্রয় হিসাব। এই বিবরণে করে লিখবো আমি বিক্রয় হিসাব বিপরীতটা, এবং তারিখেরটা তারিখে করে লিখে দেবো। নিশ্চয়ই বন্ধুরা তোমরা বুঝতেছো। আমরা আরেকটা দেখে নিই। দেখো আমরা নগদান করলাম, এখন আসি বিক্রয় কীভাবে পোস্টিং দেবো। দেখো আমাদের হিসাব শিরোনাম হবে বিক্রয়, হিসাব শিরোনাম বিক্রয়। এখন দেখো বন্ধুরা, এই বিক্রয়টা কি? ক্রেডিট না? বিক্রয়টা ক্রেডিট। তাহলে দেখো বন্ধুরা, দেখো টাকাটা কীভাবে বসছে? এই ক্রেডিট পাশে যেয়ে আমাদের টাকাটা বসছে। এবং আমরা যখন বিবরণে করে লিখবো এই ক্রেডিটের বিপরীতটা কি? ডেবিট। তাহলে বিবরণে করে দেখো কি আসছে? বিবরণে করে আসছে আমাদের নগদান। বিক্রয় হিসাব ছিল ক্রেডিট, এর বিপরীত ছিল নগদান। এখানে আমরা বিবরণে করে লিখবো নগদান, আর তারিখে পরে আমরা তারিখ বসাই দিয়েছি। যেহেতু এটা ক্রেডিট আইটেম, এটা সব কিছু বসছে ক্রেডিট পাশে, আর এইটা যেহেতু ডেবিট আইটেম ছিল, এর সব কিছু আইটেম কিন্তু বেশ ছিল ডেবিট পাশে। এইভাবে কিন্তু আমাদের পোস্টিং হতে হবে। আমরা আরও যে একটা পোস্টিং দেখি, এটা হলো দেখো পরবর্তী যে আমাদের লেনদেনটা ছিল দেনাদারের নিকট পাওয়া গেল। সেকেন্ড যে লেনদেনটা ছিল দেনাদারের 5 তারিখে, তা দেনাদার থেকে পাওয়া গেলে আমরা কী যাবে দেই? নগদ হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ক্রেডিট। নগদান কেন ডেবিট করলাম? নগদ সম্পত্তি বেড়েছে, নগদান ডেবিট। আর আমরা প্রাপ্য হিসাব ক্রেডিট করলাম কারণ আমার প্রাপ্য হিসাব নামক সম্পত্তি হ্রাস পেয়েছে। এখন দেখো বন্ধুরা, আমরা নগদান, দেখো আগে একবার কিন্তু নগদানে আমরা একটা পোস্টিং দিয়ে আসছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। সেটা কিন্তু থাকবে, সেটা কিন্তু মুছে যাবে না। সেটা পরে এসে আমরা এই নগদানটা পোস্টিং দেব। দেখো এখানে নগদান হিসাব শিরোনাম নগদান, ঠিক আছে, এবং এখানে কিন্তু নগদান ডেবিট। তাহলে টাকাটা কোথায় বসে? দেখো বন্ধুরা, এইটার পরেই আগে যেটা পোস্টিং দিয়েছিলাম তারপরে কিন্তু আমাদের প্রাপ্য হিসাব নগদানের টাকাটা আসে। দেখো ডেবিট পাশে, টাকাটা আমরা ডেবিট পাশে বসাইছি। আর বিবরণে করে এই নগদানের বিপরীত ছিল প্রাপ্য হিসাব, আমরা প্রাপ্য হিসাব বসাইছি। এবং দেখো টাকার ঘরে আমরা টাকাটা বসিয়েছি, এই তারিখে করে আমরা তারিখেটা বসিয়েছি। আমি আবার দেখাচ্ছি বন্ধুরা, আমরা কিন্তু আগের লেনদেনে আগে কিন্তু নগদান একবার করে আসছি, সেখানে আমাদের বিক্রয় হিসাব নামে ডেবিট পাশে একটা আইটেম ছিল, ওটা কিন্তু মুছে যাবে না। ওর পর থেকে আবার কিন্তু আমাদেরকে এই নগদান হিসাব ডেবিট এইটা আবার বসাতে হবে। ওটা ছিল 1 তারিখে, এটা 5 তারিখে। তাহলে 5 তারিখে 1 তারিখে পর নিশ্চয়ই 5 তারিখ। দেখো কীভাবে পোস্টিংটা হয়। আমি আবার দেখাচ্ছি, আমার হিসাব শিরোনাম নগদান বসাইছি, বা আগেই ছিল আমাদের। দেন আমার এটা ডেবিট ছিল, এটা ডেবিট ছিল, টাকাটা ডেবিট করে বসছে। এবং যখন বিবরণ লিখবো তখন আমি কি করব? সরি, আমি আবার দেখাচ্ছি যে নগদানটা ডেবিট, আমার ডেবিট পাশে আসছে, টাকাটা ডেবিট পাশে বসবে, এর বিবরণে বসবে ক্রেডিট, বিপরীতে বসবে বিবরণে করে প্রাপ্য হিসাব, এবং তারিখে করে তারিখটা বসিয়েছি। বন্ধুরা এভাবে আমরা একটার পর একটা পোস্টিং দেখাবো। আমাদের আজকে আর সময় নেই বন্ধুরা, আমরা আগামীকাল আবার এখান থেকে শুরু করব। যদি তোমাদের সমস্যা থাকে আমাকে কমেন্টস বক্সে জানাতে পারো। আশা করি আমরা আগামীকালকে আর একটু ডিটেল যদি বুঝাই তাহলে হয়তো আগামী ক্লাসে আমাদের খতিয়ান বা শ্রেণীবদ্ধকরণ বিষয়টি আমাদের নখদর্পণে চলে আসবে। বন্ধুরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আবার আগামী শনিবার সকাল 10টায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সকলের শুভকামনা, সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।